আসসালামু আলাইকুম। দিনে দিনে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে উঠছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গত ২০২৪ সালের ৫ই আগস্ট মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকা এবং তার ডিপ স্টেট শেখ হাসিনা সরকারের পতন ঘটায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হতে, এবং ৮ই আগস্ট তাদের আশীর্বাদপুষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিভিন্ন রাষ্ট্রের সাথে বহুগামিতা থাকার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি তার শেষ সময়ে এসে বিতর্কিত হয়, এবং তার যে প্রভু, সেই প্রভু রাষ্ট্র একসময় তাদের আশীর্বাদের হাত এই সরকারের মাথার উপর থেকে তুলে নেয়। ঠিক একইভাবে একই দিকে ঝুঁকে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন যে সরকারটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে এখন, সেই সরকারটি। দেখুন, ওই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে শুরু করে বিভিন্ন উপদেষ্টা ৮ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর হতেই তাদের ভিতরে এক ধরনের ভারত বিরোধিতা ছিল, যেটা তুমুল পর্যায়ে যায় এই সরকারের শেষ সময়ে। তারা গাজাতুল হিন্দ করার যেমন ঘোষণা দিত, তেমন ভারতের সেভেন সিস্টার ভেঙে টুকরো টুকরো করে দিবে, এমনও বিভিন্ন কথাবার্তা বলতো তাদের যে ছাত্র উপদেষ্টারা ছিল, সেই উপদেষ্টাগণ। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং নিজেও বলেছিলেন ক্ষমতা গ্রহণের পরপরই, যখন তিনি দেশে আসে নাই, ক্ষমতাও হাতে তুলে নাই, সেই সময় কিন্তু তিনি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বলে দিয়েছিল যে ভারতের যে ৭ রাজ্য বা সেভেন সিস্টার আছে, এই সেভেন সিস্টারে তিনি অশান্তি করবেন এমন একটি হুমকি কিন্তু তিনি প্রদান করেন। যার কারণে কিন্তু ইউনূস সরকারের পুরো সময়টিতে ভারতের সাথে সম্পর্ক ছিল শীতল, এবং ডক্টর ইউনূস তার মেয়াদের শেষের ঠিক আগে চীনমুখী হয়ে পড়ে, যেটা কিন্তু তার যে প্রভু রাষ্ট্র আছে, সেই প্রভু রাষ্ট্র আমেরিকা ভালোভাবে নাই, এবং তার মাথার উপর থেকে আশীর্বাদের হাতটি তুলে নিয়ে যে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি দলের উপরে রাখে। যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় আশ্বাস দিয়ে রেখেছিল, এবং তাদের যে বন্ধু দলটি আছে জামাত এনসিপি, এই জামাত এনসিপিকেও আশ্বাস দিয়ে রেখেছিল যে জামাত এনসিপি ক্ষমতায় আসবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডন সফরে যান, সেই লন্ডন সফরে গিয়েই তিনি তার প্রভুদের এজেন্ডা জানিয়ে দেন তারেক রহমানকে। এই যে বিতর্কিত বাণিজ্য চুক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন হওয়ার ৩ দিন আগে স্বাক্ষর করে গেছে, এই বাণিজ্য চুক্তির একটি কপি তিনি লন্ডনে জনাব তারেক রহমানের কাছে নিয়ে যান। এবং এই যে বাণিজ্য চুক্তি এবং কিছু গোপন চুক্তি আছে, এই চুক্তিগুলোতে যদি সে সম্মত হয়, তবেই বিএনপি বা তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, এটা তারেক রহমানকে নিশ্চিত করেন। এবং তারেক রহমানও ওই সময় আশ্বাস দেন যে তিনি মার্কিনীদের সাথে যে চুক্তিটি আছে, করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই চুক্তিটিতে সম্মত আছে, এবং এই চুক্তি মেনে সে রাষ্ট্র ক্ষমতায় যেতে আগ্রহী। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তারেক রহমানের সম্মতির কথা জানিয়ে দেন তার প্রভু রাষ্ট্রকে, এবং পরবর্তীতে কিভাবে ইলেকশন হয় যে ভাগ বাটোয়ারার মাধ্যমে, সেটা তো আপনাদের সবার জানা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভুলের কারণে তার অন্তর্বর্তীকালীন সরকারটি স্থায়িত্ব পায় নাই, সেই একই ভুল করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। দেখুন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমনভাবে ভারত দ্বারা বেষ্টিত যে এই ভূমিতে থেকে ভারতের সাথে শত্রুতা করে আপনি একা একা টিকে থাকবেন, এটা কিন্তু সম্ভব নয়। এর জন্য আপনাকে বিকল্প কোনো রাষ্ট্রের সহায়তা নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারতের সাথে মিত্রতা, প্রথমে ভারত সম্পর্কে যে অধ্যত্ত আচরণ এবং ভারতের ভিতরে অশান্তি সৃষ্টি করবেন এমন একটি বক্তব্য তিনি দিলেন, তারপরে কিন্তু ভারত তার সাথে সম্পর্কটি স্বাভাবিক রাখে নাই, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে বা তার সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক আর স্বাভাবিক করতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বুঝতে পারলেন যে ভারতের সাথে তার সম্পর্কটি আর স্বাভাবিক হবে না, তখন কিন্তু তিনি ছুটে গেছিলেন চীনের দিকে। আর এই চীনের দিকে ছুটে যাওয়াটা আমেরিকা কখনোই ভালোভাবে নেয় নাই। আমেরিকার এই বাংলাদেশে যে স্বার্থটি রয়েছে বা ভৌগোলিকভাবে যে স্বার্থগুলো রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে, সেই স্বপ্নটি সার্থক করতে হলে চীন বিরোধিতা বা চীন বিরোধী একটি সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় চায়। চীনকে সাথে রেখে বাংলাদেশের শাসন ক্ষমতায় যদি কোনো সরকার থাকে, সেটি কিন্তু কখনোই আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবে না। চীনকে দমনের জন্যই আমেরিকা সেন্ট মার্টিন বা বে অফ বেঙ্গলে একটি ঘাঁটি কিন্তু নির্মাণ করতে চেয়ে আসছে, সেই ১৯৭১ সালের সময় হতেই। আর যার কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতায় এনেছিল। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনমুখী হয়ে যায়, তখন আমেরিকাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হয়। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও কোনো বিকল্প খোলা ছিল না যে ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে হ্যান্ডেল করা, দ্বিতীয় কোনো শক্তিশালী বন্ধু রাষ্ট্র বিহীন। আমেরিকা অনেক দূরে অবস্থান করে ভৌগোলিক ভাবে বাংলাদেশ হতে। আমেরিকা হতে সরাসরি ভারত বিরোধিতা করে এই যে বে অফ বেঙ্গল বা ইন্দো প্যাসিফিক অঞ্চলটি আছে, এই অঞ্চলটিতে আমেরিকা সরাসরি কর্তৃত্ব কিন্তু রাখতে পারে না। যার কারণে আমেরিকাও
বাংলাদেশের বিষয়ে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুধরানোর জন্য ভারত সরকারের কাছে কূটনীতিকভাবে প্রস্তাব পাঠায় যে এইবার হচ্ছে বিএনপিকে শাসন ক্ষমতায় আনা হোক নির্বাচনের মাধ্যমে, পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে বা বিভিন্ন ইস্যু আছে সেই ইস্যুগুলো সলভ করবে। তো তারেক রহমান কিন্তু আমেরিকা এবং ভারতকে অঙ্গীকার দিয়েই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় বা ইলেকশনে বিজয়ী হয়। একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনে দেয় আমেরিকা। এবং তারেক রহমান যে ভারত বিরোধিতা করতে পছন্দ করেন বা ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন রাষ্ট্রীয় মদতে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো পরিচালনা করে এসেছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ভবিষ্যতে আর করবেন না। এবং যে 10 ট্রাক যে অস্ত্র যেটা ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এনেছিল, এমন ঘটনা পুনরায় আর করবেন না, এমন মুচলেকা দিয়ে কিন্তু বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের সময় তিনি ভারতকে এটাও অঙ্গীকার দেন যে বা অঙ্গীকারবদ্ধ হন যে বাংলাদেশে তিনি একটি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনবেন এবং ভবিষ্যতে যাতে সব দলগুলো বাংলাদেশের রাজনীতি পরিচালনা করতে পারে সেটা তিনি নিশ্চিত করবেন। কিন্তু ইউনূস সরকারের ধারাবাহিকতায় কিন্তু তারেক রহমান রক্ষা করে গেছেন সংসদে বিল আনার মাধ্যমে এবং সংসদের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে। তো ভারতের সাথে এটা ছিল তারেক রহমানের প্রথম চুক্তি ভঙ্গ। এটা ভারত কখনোই ভালোভাবে নেয় নাই। তাছাড়া তারেক রহমান সময়ে ডিজিএফআই প্রধান পাকিস্তান সফরে গেছেন এবং পাকিস্তানের গোয়েন্দা প্রধান আইএসআই এর প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এবং ডক্টর ইউনূসের সময় আমরা যখন দেখেছি বিভিন্ন পাকিস্তানি কর্মকর্তাদের ঘন ঘন পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের ঘন ঘন বাংলাদেশ সফর, সেটা কিন্তু তারেক রহমানের সরকারের সময় অব্যাহত রয়েছে, যেটা ভারত কিন্তু মোটেও ভালোভাবে নিচ্ছে না। তো এই যে একটা বৃহৎ রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র যেটা দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ, সেই রাষ্ট্রটি কিন্তু আর বিএনপি বা তারেক রহমানের উপরে আর ভরসা করতে পারছে না। ঠিক একইভাবে এই যে যে তারেক রহমানের যে টেকনোক্রেট কোঠায় যে পররাষ্ট্রমন্ত্রী আছে ডক্টর খলিলুর রহমান বা রোজার রহমান, আমেরিকান নাগরিক, যিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এটা আমেরিকায় কিন্তু নির্ধারণ করে দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা উপদেষ্টা বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই খলিলুর রহমানকে। ঠিক তারেক রহমানের সরকারের সময়ও তার মন্ত্রিসভায় আমেরিকার পরামর্শে কিন্তু জায়গা করে দিচ্ছে এই খলিলুর রহমানকে। তো এই খলিলুর রহমান তারেক রহমানের পরামর্শে এখন চীন সফরের দিকে গেছে। যখন দেখছে যে ভারত সরকার তার উপরে তুষ্ট নয়, রুষ্ট বিএনপি সরকারের উপর, তখন কিন্তু এই বিএনপি সরকারের এখন টিকে থাকার জন্য বিকল্প একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সহযোগিতা দরকার। সেটা পাকিস্তান থেকে তো সম্ভব নয়। পাকিস্তানের মতো একটি গরিব এবং ফকির রাষ্ট্র কিন্তু ভারতের এগেনস্টে বাংলাদেশকে সহায়তা করতে পারে না। তো এই জন্য ডক্টর খলিলুর রহমান তারেক রহমানের পরামর্শে চীন সফরে রয়েছেন এখন। তো চীন সফরে থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কি তারেক রহমানের সরকারের উপর তুষ্ট থাকবে, না একইভাবে যেমনটি অন্তর্বর্তীকালীন সরকারের উপর রুষ্ট হয়েছিল ঠিক একই রকম ভাবে তারেক রহমানের উপর রুষ্ট হবে? দেখুন, চীন তো শুধু শুধু বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে না। চীন বাংলাদেশ থেকে তার বাণিজ্যিক সুবিধা পেলে তবেই কিন্তু বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তার বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে যে বাণিজ্য যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটি পূরণের পাশাপাশি একতরফাভাবে বিভিন্ন বাণিজ্যিক সহায়তা আদায় করে নিচ্ছে বা বাণিজ্যিক সুবিধা আদায় করে নিচ্ছে। তা এদের যে চুক্তিটা আছে সেই চুক্তিটিতে একটি ক্লজ আছে, যে ক্লজটিতে বলা আছে যে চীনের সাথে সামরিক কেনাকাটা কমাতে হবে এবং বাণিজ্যিক যে ব্যয় আছে এগুলো কমাতে হবে, বাণিজ্যিকভাবে চীন নির্ভরতা কমাতে হবে। তো চীন বাংলাদেশকে সাহায্য করবে কেন? বাংলাদেশকে চীন সাহায্য করবে তো তার বাণিজ্যিক সুবিধার জন্য। চীন একটি জিনিস কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশ হতে চেয়ে আসছে, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনা সহায়তা প্রদান। চীন চাই এই প্রকল্পটি চীন বাস্তবায়ন করে দিতে, কিন্তু ভারত কিন্তু এটার যেমন বিরোধী, যে ভারত এই যে যে ব্যারেজ এটা চীনের অর্থায়নে হবে এটা কখনোই চায় না। আবার আমেরিকাও কিন্তু চাইবে না যে চীনের অর্থায়নে বা চীনের বাণিজ্যিক সহায়তায় এখানে তিস্তা ব্যারেজের মতো একটি পরিকল্পনা হোক। আর চীন এই তিস্তা ব্যারেজ যে প্রকল্পটি আছে এই প্রকল্প ছাড়া বাংলাদেশকে কোনো ধরনের সহায়তা করবে না। আর বাণিজ্যিক সুবিধা যদি চীন না পায় তাহলেও কোনো সহায়তা কিন্তু বাংলাদেশকে করবে না। তো এই চীন সফরের মাধ্যমে এবং চীনকে যদি কোনো ধরনের বাণিজ্যিক সুবিধা বাংলাদেশ প্রদান করে তবে কিন্তু রুষ্ট হবে বর্তমান সরকারের প্রভু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই দিক থেকে কিন্তু যেমন ভারত থেকে বিএনপি সরকার এক ধরনের ভারত বিরোধী বা বন্ধুহীন হয়ে পড়েছে, তেমনই ভাবে চীন হতেও কিন্তু বন্ধুহীন হয়ে উঠছে এবং একসময় দেখা যাবে তারা কিন্তু তাদের যে প্রভু রাষ্ট্র আছে আমেরিকা, সেই আমেরিকা যে আশীর্বাদ পুষ্ট হাতটি তাদের মাথায় আছে সেটিও সরে যাবে, যেমনটি সরে গিয়েছিল ডক্টর ইউনূসের মাথার উপর থেকে। এবং আন্তর্জাতিকভাবে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব না থাকলে একেবারে বন্ধুহীন হয়ে কোনোভাবেই তারেক রহমান সরকার এই দেশে সরকার পরিচালনা করতে পারবে না। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।